এবং শুধু এইটাই না, আমি তাকে বলি দিল্লি দাসী। এটা বলতে আমি ডানে বামে একদমই তাকানোর প্রয়োজন অনুভব করি না, সে তো দিল্লি দাসী ছিল। তবে শেখ হাসিনা ব্যাক করে শেখ হাসিনা ক্ষমতা নিয়ে চলবে, এইটাই ব্যাপার প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সে কোনো রাজনীতিবিদ না, রাজনীতিবিদের ক্যারেক্টার এরকম হতে পারে না। সে বাংলাদেশের মানুষকে শত্রু হিসেবে দেখতো, একজন সাইকো, একদম পুরাপুরি সাইকো, চোর, বাটপার, খুনি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম। আজ স্টুডিওতে আড্ডা দিতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ফ্রিল্যান্সার সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সৈয়দ আব্দুল্লাহ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। প্রথমে একটি আলোচিত ঘটনা দিয়ে শুরু করতে চাই। সম্প্রতি সময়ে আপনি একটি অনলাইন টক শোতে টয়লেট ক্লিনারের বোতল দেখিয়েছিলেন। আসলে এই বোতলটি কাকে কি উদ্দেশ্য করে দেখিয়েছিলেন? সেটার উত্তর আসলে আমি ওই জায়গাতেই দিয়েছিলাম। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো, দেখাতে মানে দেখিয়েছিলাম, এটা বলার চেয়ে বলা উচিত দেখাতে বাধ্য হয়েছিলাম। এটা বোধহয় যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা অনেকেই জানে না। ফ্যাক্টটা হলো, ওই হোস্ট যিনি আছেন তার সাথে কিন্তু আগে থেকেই কথা বলা ছিল যে কেউ কারো কথার ভেতরে ইন্টারফেয়ার করবে না। এই জন্য দেখবেন সে যখন কথা বলছিল আমার আগে, ওই নিঝুম মজুমদার, তার অরিজিনাল নাম তো নিঝুম মজুমদার না, এটা বোধহয় আপনারা জানেন কিনা আমি জানি না। তার নিজের নামের প্রতিও কিন্তু তার কোনো কনফিডেন্স নেই, এই কারণে তার অরিজিনাল নাম নিঝুম মজুমদার না, কিন্তু নিঝুম মজুমদার নাম নিজেকে ধারণ করেছেন আর কি। তো উনি কিন্তু 5-6 মিনিট কথা বললেন, খুবই অ্যাবসার্ড কথাবার্তা বলছিলেন। কিন্তু একটা বারের জন্য কি আমি ইন্টারাপ্ট করেছি? সেই ভিডিওটা তো আছে, এটা দেখতেই পারবেন যে আমি কিন্তু মোটেই ইন্টারাপ্ট করি নাই। তাহলে আমি যখন কথা বলছি তার কি ইন্টারফেয়ার করা উচিত ছিল? এটা তো হোস্টের সাথে আগে থেকেই ঠিক করা ছিল যে কেউ কারো কথার ভেতরে কোনো ইন্টারফেয়ার করবে না। কিন্তু দেখবেন যে মুহূর্তে আমি কথা বলা শুরু করলাম, সে তাৎক্ষণিকভাবে ডিস্টার্ব করা শুরু করছে, বারবার করে ইন্টারফেয়ার করছে। আমি কিন্তু প্রথমেই হারপিকটা দেখাইনি, আমি কিন্তু দেখবেন আমি বারবার করে বলছি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি। হোস্ট দায়িত্বশীল হলে উনি যে কাজটা করতেন, তার মাইক্রোফোনটা মিউট করে দিতেন, রাইট? সেটাও করে নাই। তার মানে শর্ত কিন্তু 2 দফা করে ভায়োলেট করে ফেলেছে। তারপর কন্টিনিউয়াসলি যখন ডিস্টার্ব করছে, তখন আমি ভাবলাম যে আমি যে প্রতিষেধক যেটা আছে সেটা আমি দেখাই। এর কারণও কিন্তু একটা আছে, মানে আপনারা মনে করতে পারেন যে হঠাৎ করে এটা কেন। আমি তো বহু টক শো করি, এটাকে আপনি আগেই এনে রেখেছিলেন? কেন রেখেছিলাম আমি বলছি, এর একটা কারণ আছে। এর আগেও দেখবেন বিএনপির একজন নেতার সাথে, গণ অধিকার পরিষদের নেতার সাথে, বিভিন্ন আলেমুলামাদের সাথে যখনই অনলাইনে এইভাবে টক শোতে এঙ্গেজ করেছে, ওই লোকটা একই কাজ করত। প্রত্যেককে উদ্ভট ভাষায় গালাগালি শুরু করে, আমাকেও কিন্তু খুব বাজে ভাষায় দেখবেন যে বকাবকিও করছিল। তো আমি জানতাম যে ওই ক্যাটাগরিরই মানুষ, এবং এই ক্যাটাগরির মানুষজনে দেখবেন অনেক আলেমুল আমাদের কি বাজে ভাষায় আক্রমণ করেছে। রাশেদ গণ অধিকার পরিষদের, এখনো আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন কি অশ্লীল ভাষায় সেটা না 4-5 মিনিট চিল্লাপাল্লা করছে। সে কিন্তু এই কাজটাই করে সবাইকে, এবং মনে করে যে এই কাজটা করে অন্যের পর মানে ডমিনেটিং ক্যারেক্টার উনি শো করে। কিন্তু সবার উপর দিয়ে কি আর সব কাজ চলে? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন, কেউ যদি সম্মান পাওয়ার যোগ্য হয়, কেউ যদি রেসপেক্টফুল বিহেভ করে, ডেফিনেটলি আমার এন্ড থেকেও আমি রেসপেক্টফুল বিহেভটা করি। কিন্তু যদি এমন হয় যে আপনি জানেনই যে খুবই উচ্ছৃঙ্খল এবং খুবই বাজে কাজ করবে, আপনি কি তখন নেহাত ভদ্র মানুষটা হয়ে বসে থাকলে তা প্রতিরোধ করতে পারবেন? পারবেন না। এর আগে অনেক আলেমুল আমাকে খুব বাজে ভাষায় আক্রমণ করেছে, সেই রেকর্ডগুলা যে কেউ, মানে আপনার অডিয়েন্স যারা আছে তারাও যদি কখনো খুঁজে দেখে, তাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। অনেক মানে নিউট্রাল কথাবার্তা হচ্ছে, অনেক রাজনীতিবিদকে খুব বাজে ভাষায় আক্রমণ করেছে। সে কি সারাটা জীবন এই কাজই করবে? এবং সে কি বাজে রকম গুজব ছড়ায় না? সে দেখবেন এখন ইন্ডিয়াতে, বাংলাদেশের ইন্ডিয়ার সম্পর্ক নিয়ে দেখবেন অনেক কথাবার্তা হচ্ছে। ইন্ডিয়াতে বসে থেকে ইন্ডিয়ার টক শোতে গিয়ে কি নিকৃষ্ট ভাষায় বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সেটা দেখেছেন না? যে মানুষটা এত অ্যাবসার্ড কাজ করে, জার্নালিস্টদের পরেও কিন্তু সে ব্যাপকভাবে এর আগেও বিভিন্নভাবে আক্রমণ করেছে। মনে আছে একজন জার্নালিস্ট 2023 সালের 26শে মার্চ, ওই যে মাছ চাল মাংসের স্বাধীনতা লাগবে, সাভারের একজন জার্নালিস্ট, সেটা রিপোর্ট করার পরে একটা বেসরকারি মিডিয়ার সাথে নিয়ে, তৎকালীন সরকারের পতিত স্বৈরাচারের খুবই সমর্থক ছিল টিভি চ্যানেলটা, তার সাথে এই নিঝুম মজুমদার একসাথে গিয়ে ওই সাভারে তাদেরকে হেনস্থা করে আসছিল। এই ঘটনাগুলো মনে আছে? আবার আপনারা যখন জীবনের রিস্ক নিয়ে, আপনারা তো রাস্তায় ছিলেন, আমি জানি, ইন পার্টিকুলার আপনিও কিন্তু রাস্তায় ছিলেন এই আন্দোলনের ভেতরে। এবং ওই সময় যখন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে নিউজ করছিলেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, তখন সে অনেক বাজে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে সেটাকে উস্কে দেয় নাই? ওই যে ধুপধাপ ধুপধাপ আওয়াজ হচ্ছে, বাইরের টোকাইরা গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে পেটাচ্ছিল,
মানুষকে মাথা ফাটিয়ে দিচ্ছে, সাউন্ড গ্রেনেড ছুড়ছে, কি নৃশংসতা এটা তো আপনারা নিজেরাই জানেন, আপনারা নিজেও ভিকটিম আপনারাও। সো ওই কাজগুলো করার টাইমেও সে উস্কানি দিচ্ছে এই ক্যাটাগরির মানুষ। সে এমনকি সে যখন আলোচনা শুরু করছে সে বলছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, সিলেটের ওই পলাতক মেয়র এখনো মেয়র, এবং এই জায়গায় একটা মাহেম ঘটে গেছে, খুবই চক্রান্তমূলক কাজ করা হয়ে যাচ্ছে, মানে ন্যূনতম রিমোর্স বোধও নাই, এবং এত বাজে কথা আপনার সামনে বলছে। লাইক আপনি আহত ছিলেন সাংবাদিক হিসেবে, আমি এটা জানি ব্যক্তিগতভাবে। আপনার সামনে কেউ যদি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে, আপনি কিন্তু নর্মালি তো রিয়াক্ট করার কথা, তারপরেও দেখেন আমি কিন্তু একটা রিয়াক্ট করে নেই, চুপচাপ বসে থেকে শুনছিলাম, কারণ আমাদের তো কথাই ছিল যে যার টাইমে সে কথা বলবে। কিন্তু তারপরেও সে যখন লঙ্ঘন করে বারবার করে হস্তক্ষেপ করছিল, তখন আমি হারপিকটা দেখিয়েছি। এর কারণটা আছে, যেমন কুকুর তেমন মুগুর তো দরকার, রাইট? আমি আগে থেকেই জানতাম আপনার বাসার পাশে যদি জানেন যে বের হওয়ার টাইমে একটা পাগলা কুকুর আছে, ঘেউ ঘেউ করে কামড়ে দিতে আসতে চায়, আপনি কি বের হওয়ার সময় ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বের হবেন না? এবং সে কেন হারপিক খেয়েছিল সেই গল্প ইন দা মিন টাইম সবাই জানে। দেখেন, তার যদি কোনো সমস্যা না থাকতো, তার সামনে কেউ একজন হারপিকের বোতল প্রদর্শন করেছে, তাতে করে কি সে খেপে যেত? নিশ্চয়ই তার অতীতের ওই স্মৃতিটা মনে পড়ে যায় যে কেন সে হারপিক খেয়েছিল, এবং একটা বাজে তো মেমোরি তার আছে। এখানে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, সে উত্তেজিত হয়ে গেল, এটা দেখলে পুরানো শোক ভোলা তো যায় না সহজে, তাই তো? সো এই জন্যই কিন্তু দেখাতে বাধ্য হয়েছে। তা না হলে সে যদি এই টাইপ ইন্টারফেয়ার না করতো আমি কখনোই দেখাতাম না। সে যদি সিভিলিটি বজায় রাখতো, এটা তো পাল্টা জবাব, মানে প্রতিক্রিয়া। অনেকেই প্রতিক্রিয়া দেখে মনে করেন যে না এটা দেখানো উচিত হয় না, এটা ভদ্রতা না। ভাই, সব জায়গায় না ভদ্রতা দিয়ে কাজ হয় না, আপনি সবার সাথে ভদ্রভাবে ডিল করতে পারেন। এটা দেখানোর পর তো আপনাকে নিয়েও অনেকে সমালোচনা করেছে, সে বিষয়টাকে কিভাবে দেখছেন? কোন ভদ্র মানুষ খুব একটা, যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, যারা জেনুইন ইন্টেনশন নিয়ে কাজ করে, তারা সমালোচনা করছে না। আর যারা সমালোচনা করছে, যে পতিত স্বৈরাচারের দালাল যারা, তারা কি সমালোচনা করবে না? আপনি একটা কথা বলেন, পৃথিবীতে সমালোচনা ছাড়া কোনো মানুষ আছে? না, নাই। এমনকি আমরা যদি কাউকে মনে করি ইনি সবচেয়ে ভালো, ইনি সবচেয়ে ভালো, ইয়েট দেখবেন তার সমালোচনা করার লোক থাকে। আর আমি ভাই বিগত 7 বছর ধরে ওই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় অ্যাক্টিভিজম করা মানুষ, তাহলে আমার বিরুদ্ধে তো কথা বলবেই তারা। আপনি কি এটা বলা দেখে থেমে যাবেন? বা ওরা কিছু বাজে যদি কমেন্ট করে, দেখবেন ওকে পেইড কমেন্ট, বট কমেন্ট। আপনি সাংবাদিক, আমি আপনাকে একটা কাউন্টার কোশ্চেন করছি, বট কমেন্ট করে না আওয়ামী লীগের পেজ থেকে? আপনি নিজেই কিন্তু সাক্ষ্য দিচ্ছেন। তাদের তো লক্ষ লক্ষ সাইবার যোদ্ধা রয়েছে। এমনকি তারা এটা টাকা দিয়ে গড়ে তুলেছিল, তারা নিজেরাই বলতো। সো তারা যদি এখন বাজে কমেন্ট করে, আর কারো আইডল যদি লাইফের লিঝুম মজুমদার ওই হারপিক্ষরটা হয়, তাদের চোখে তো আমি শত্রু হবই। বরং তারা যদি সমালোচনা করে, তাহলে আমি বুঝবো যে আমি সঠিক পথেই আছি। আমি এই ধরনের সমালোচনা নিয়ে আমি মোটেই বদার করি না। আমি জানি কি সব সমালোচনা করবে, বলবে আমার কণ্ঠ এমন কেন। ভাই, এটা আমার ন্যাচারাল ব্যাপার। খেয়াল করে দেখেন, কত সুললিত কণ্ঠের লোকজন আছে, কত ভরাট কণ্ঠের লোকজন আছে, তারা তো স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, বরং তারা সহযোগী হয়েছে। অনেক শিল্পী, অনেক গায়ক, অনেক কবি স্বৈরাচারের পক্ষে কাজ করেছে। আর আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা প্রতিবাদ করে রাস্তায় নেমেছি, প্রতিবাদ করে এতগুলো বছর ধরে কথা বলছি। আমি কিন্তু এই নতুন আন্দোলন করা মানুষ না। এই জন্য কিছু মানুষ কিছু বলবে, ওইটা নিয়ে আমি খুব একটা বদার না, অ্যাজ লং অ্যাজ আমি মনে করি যে আমি ঠিক পথে আছি। কারণ আমি মনে করি জবাব যদি দিতে হয়, সর্বশক্তিমান আল্লাহ তাআলা আছেন, এবং আমি আমার কাজের দ্বারা কোনো ভালো মানুষের কখনো ক্ষতি করার চেষ্টা করি না। আমি নিজের জায়গায় অনেস্ট থাকার চেষ্টা করি। এই জন্য কিছু মানুষ কিছু বলবে, এই জন্য আমি থেমে যাব, বা আমি মনে করবো আমাকে সমালোচনা করবে। চিন্তা করেন, আমরা যে কাজটা করেছি, হাসিনা এবং হাসিনার বংশধর যারা আছে, তাদের চোখে আমরা ভালো হতে পারবো? তারা সমালোচনা করলে কি আমি ওইটাকে সমালোচনা হিসেবে নিব, নাকি তারা সমালোচনা করলে মনে করবো যে আমি কারেক্ট পথে আছি? কোনটা? আপনার উত্তর কি বলেন? আমি আপনার কাছে কাউন্টার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি যেহেতু ওই পথে ছিলেন না, আপনি যেটা বলেছেন সেটাই হবে। আমরা একটু পুরনো গল্পে যেতে চাই। রাফসান কাণ্ডে আমরা দেখলাম তিনি পরিবারের জন্য অডি গাড়ি কিনলেন, তখন আপনি সেটি একটা ইনভেস্টিগেশন করে সেটি সামনে নিয়ে আসলেন এবং তাদের ঋণের একটা বিষয় নিয়ে আসলেন। এটা কিভাবে করেছিলেন আসলে? সেই তদন্তটা আমি যখন যেটা তদন্ত করি, দেখবেন স্টেপ বাই স্টেপ আমি আগাই। প্রথমে জাস্ট অ্যালিগেশনটা সামনে আনি, তারপর প্রমাণগুলা সামনে আনি, একের পর এক আমি তুলে ধরি। এবং ওইটা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিওই আছে, 31 মিনিটের একটা ভিডিও যেটা আছে, ওইটা দেখলেই খুব ক্লিয়ার হয়ে যায়। ওইটা তো ওই মুহূর্তে মনে হয় যে দেশের মানে টক অফ দ্য টাউন না টক অফ দ্য কান্ট্রি, ম্যাক্সিমাম মানুষই দেখেছেন। এবং ওই ব্যাপারটা যেটা, সে দেখেন 2 কোটি কেন 3 কোটি কেন, সে যদি 100 কোটি টাকা দিয়েও নিজের জন্য সম্পদ কেনে, আমার কিছু যায় আসে না। কিন্তু প্রবলেমটা হলো, যারা ঋণ খেলাপি মানে অনেকে আসলে মানুষ না রাজনৈতিকভাবে এতটা অসচেতন ছিল, অনেকে এইটাই বুঝতো না
যে ব্যাংকের টাকা ঋণ খেলাপি করলে ওটা পাবলিক মানি লুটে পুটে নেওয়া হয়। এটাও বুঝতাম, মানুষ মনে করতো ব্যাংকের সাথে এটা তাদের পারিবারিক সম্পর্ক। কিন্তু আপনি যখন ঋণ খেলাপি হয়ে গেছেন এবং অনেকগুলো বছর 2018 সালের পর থেকে আর পে করেন না, এটা 2024, এতগুলো বছর যে পে করেন, এর মিনিংটা কি? এর মিনিং হলো আপনি জনগণের টাকা লুটপাট করে নিয়েছেন। আপনার হাতে টাকা আছে, টাকা যে আছে সে তার ভিডিওতেই বলেছিল না, সে কিন্তু তার ভিডিওতেই বলেছিল তাদের ঋণ পরিশোধ করার টাকাটাও আছে। টাকাটা থাকা সত্ত্বেও তারা জনগণের টাকা ব্যাক দিচ্ছে না। এটা একটা অপরাধ না? এবং এই অপরাধের জন্য দেখেন সবাই ভিকটিম। প্রত্যেকজন মানুষ যাদের অ্যাসপিরেশন নষ্ট হয়ে গেছে, দেশের ভিতর কত লক্ষ 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 বেকার ছেলে মেয়ে আছে, তাদের কোনো অ্যাসপিরেশন নাই, জব নাই, অনেক কোম্পানিগুলো ছাঁটাই করছে বিভিন্ন জায়গায়। কেন এটা হচ্ছে? কারণ এই দেশের কত টাকা লুট হয়েছে এখন তো অন্তত পক্ষে সবাই জানে। এবং তার ভেতরে তারা তো স্বৈরাচারের দোসরগিরিও করে নাই। মনে করে দেখেন ডিসেম্বর মাস ওই যে শেখ হাসিনার কয়েকজন ইনফ্লুয়েন্সারকে ডেকে তার প্রমোশন চালিয়েছে নসরুল আহমেদ বিপু, সবচেয়ে বড় চোর একজন এই দেশের, বিদ্যুৎ খাত লুটপাট করে ধ্বংস করে ফেলেছে। নসরুল আহমেদ বিপুর ক্যাম্পেইন চালায় নাই। তার মানে এরা দেখেন রাজনীতি বুঝুক আর না বুঝুক, ওই যে ফ্যাসিবাদের তোষণ করতে হবে, তাদের প্রমোশন করতে হবে, এটা কিন্তু ঠিকই বুঝতো। কিন্তু রাফসান তো শেষ সময় আন্দোলনেও যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, এসেছিল, তাকে সেখান থেকে সেই অংশগ্রহণ করতে দেওয়া হলো না। যারা এটা দেয় নাই, আমি যদি ওই জায়গাতে থাকতাম অবশ্যই আমি রাফসানকে ওয়েলকাম করে অন্যদের থেকে প্রোটেক্ট করতাম। আমি কিন্তু বারবার করে বলেছি যে ছেলেটাকে আমি শত্রু জ্ঞান করি না। এবং আমি না ব্যক্তিগতভাবে কারো উপর অনেকে থাকে না যে খুবই রাগ পুষে রাখে, মানে ক্রোধ পুষে রাখে, আমি ব্যক্তিগতভাবে এই ক্যাটাগরির মানুষ না। ইনফ্যাক্ট আমি তো লেখালেখির মাধ্যমে প্রমাণটা দিয়েছিলাম। রাফসান যদি তখন এসে ভুলটা স্বীকার করতো এবং বলতো যে হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি, এই টাইপ একটা ব্যাপার আছে, সেটা কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু ও সে কি করলো? আমাকে মামলার ভয় দেখালো। আমি একেবারে সলিড ভাবে জানি যে আমি কি বলছি এবং আমি কি করতে যাচ্ছি, কারণ তার কোনো গ্রাউন্ডই নাই। সে মামলার যে ভয় দেখালো, তার মানে সে কি ওই যে স্বৈরাচারদের মতো একটা আচার আচরণ তার ভেতরেও ছিল নাকি? যখন দেখলাম একটা কারণও নাই, বরং তারাই ফল্টে আছে, আবার উল্টো হুমকি দিচ্ছে, তারপরেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করলাম। সে দেখেন তার ওই দিন যে ভিডিওটা করেছিল, ওই দিন সকালবেলাতেই তাদের মামলার রায় হয়ে যায়। তো তার ভিডিওর ভেতরে সেগুলা কোনো কিছু ছিল না। এবং তাকে কিন্তু আমি শত্রু জ্ঞান করি না। আন্দোলনের ভেতরে সে যেদিন গিয়েছে, আমি তো বললাম আমি পাশে থাকলে তাকে অবশ্যই অন্যদের থেকে প্রোটেক্ট করতাম। কারণ কেউ যদি ভালো কাজ করে সেটাকে আমার কাছে মানে অ্যাপ্রিশিয়েট করা উচিত। ইভেন এখনো তার যদি ওই রিয়ালাইজেশনটা আসে, সে যদি ভালো কাজ করতে থাকে, আই উইল অ্যাপ্রিশিয়েট হিম ডেফিনেটলি। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ লাইফে ভুল থাকতে পারে। দেখেন মানুষের ট্রায়াল এন্ড এররের ভেতর দিয়েই তো মানুষ আসে। একজন মানুষ একটা ভুল করলে তাকে সারা জীবনের জন্য শত্রু করে দিবেন, আমি না এই মতের মানুষ না। ইনফ্যাক্ট তার ফ্যামিলির আরেকজন মানুষ দেখুন বিভিন্নভাবে ট্রল করছিল এই যে অন্যদেরকে নিয়ে, তার খুব ভালো বন্ধু আর একটা মেয়ে, মানে এই তোমরা এত খ্যাত কেন, সবাই উঠলে ই করো। আমি কিন্তু দেখেন আমার ভিডিওর ভেতরে আমি পারতাম না তাকেও আলাদা করে ধরে তাকে পচানোর সুযোগ ছিল, আমি কিন্তু সেটাও করিনি। তার কারণ কি জানেন ভাই, বাংলাদেশটা খুবই আনফেয়ার একটা জায়গা। অনেক ক্ষেত্রে দেখবেন আমি যদি ওইটা ফেয়ার প্রসেসেও করতাম, অনেকেই এসে তাকে স্ল্যাট শেমিং করতো, খুবই বাজে ভাষায় আক্রমণ করতো। দেখেন আমার যতটা কনস্ট্রাকটিভলি বলার আমি ঠিক ততটাই বলেছি, এর বাইরে কিন্তু আমি যাইনি। আমি কিন্তু ওইগুলোও টান দিয়ে নিতে পারতাম, কিন্তু আলটিমেটলি আমি যে লাইনে সমালোচনা করতাম, আমি জানি অনেক মানুষ থাকতো যারা এটাকে বাজে ভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকে নিয়ে যেত। আপনি সেদিক জাননি, আমি কিন্তু যাইনি। আমি এই জন্যই বলছি সে আমার শত্রু না, বরং সে যদি এখনো দেশের জন্য ভালো কাজ করে তাহলে অ্যাপ্রিশিয়েট হিম। আমি তো এটাই বলি যে মানুষ ভুল করতেই পারে, সেটাকে কাটিয়ে উঠে যদি ভালো কাজ করে, আমার কাছে মনে হয় যে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করাটা আমাদের দায়িত্ব, কারণ সবাই নিয়েই তো এগিয়ে যেতে হয় দেশে। আমি কিন্তু এই মতাদর্শী মানুষ। আচ্ছা, আমরা একটু ছাগল কাণ্ডে ফিরতে চাই। ছাগল নিয়ে অনেক কিছু হয়ে গেল। মতিউর রহমানের ছেলে ছাগল কিনলো তার বাবাকে দেওয়ার জন্য, সে বিষয়টা আপনি ইনভেস্টিগেশন করেছিলেন। সেটা আসলে কখন জানলেন যে এটি তার ছেলে, বা অস্বীকার করলো তখন আপনার একটা অবস্থান ছিল, আসলে এই বিষয়টি কি ছিল? এই পুরো ব্যাপারটা আমার ফেসবুকের প্রোফাইলে গেলেই, সাইয়েদ আব্দুল্লাহ যে প্রোফাইলটা আছে ওইখানে গেলেই একদম ক্যাটাগরিক্যালি মানুষ পেয়ে যায় যে কেউ, কারণ আমি তো স্টেপ বাই স্টেপই কাজটা করি। দেখেন ওই যে ছাগল যেটা মানে অরিজিনাল ছাগল, আচ্ছা, মানে ওই সাদেক এগ্রোর ওই ছাগলটা তো এখনো বেঁচে আছে। আমি ছাগলটাকে মাঝে মাঝে খুবই বিস্ময় প্রকাশ করি যে দেখেন ওই ছাগলটার তো কোরবানি হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু ওই ছাগলটাই বেঁচে গেল, কোরবানি ঈদ চলে গেল, ওই ছাগলটা কোরবানি হয় নাই, বেঁচে গেছে। কিন্তু ওই ছাগল যারা বিক্রি করেছে, ওই ছাগল যারা কিনেছে এবং এটার সাথে যারা যারা ছিল তারা প্রত্যেকেই এক্সপোজড হয়ে গেছে, কিন্তু ওই ছাগলটা কিন্তু এখনো বেঁচে আছে। অনেকে কিন্তু বলেন যে আসলে বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান, এর শুরুটা অনেকটা এই জায়গা থেকে একটা জাগরণ শুরু হয়েছে, বাটারফ্লাই ইফেক্ট বলে এই ব্যাপারটাকে, দেখবেন একটা জাগরণ শুরু হচ্ছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন?
আমি এই বিষয়টাকে প্রত্যেকে আসলে নিজেদের মতো করে ভাবতে পারে। আসলে ব্যাপারটা কি, তরুণরা যদি রাজনীতি সচেতন হয়, আমি কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করতাম যে সবাই তরুণরা রাজনীতি সচেতন হোক। কারণ বাংলাদেশে না ব্যাপারটা এমন হয় যে রাজনীতি খুবই নেগেটিভ একটা টার্ম হিসেবে মানুষ বিবেচনা করে, কিন্তু রাজনীতি তো নেগেটিভ ব্যাপার না। সমস্যাটা হলো রাজনীতিটা নেগেটিভ মানুষদের হাতে থাকার কারণে রাজনীতিটাকে মানুষ নেগেটিভ মনে করে। কিন্তু আমাদের জীবন, প্রত্যেকটা ইভেন্ট, এটা কিন্তু রাজনীতির দ্বারাই নির্ধারিত হয়, একটা অংশ। একটা শুধু অংশ না। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতের বেলা যে ঘুমাতে যাচ্ছেন, যত কাজ করছেন খেয়াল করে দেখেন প্রত্যেকটা কাজ রাজনীতি দ্বারাই নির্ধারিত। আপনি যে সকালবেলা উঠে টুথপেস্ট ইউজ করে দাঁত ব্রাশ করছেন, ওই টুথপেস্টটার দাম কেমন হবে, এটাতে ভ্যাট কত বসবে, এগুলো নির্ধারিত হয় কিসের মাধ্যমে? এখানেও রাজনীতি আছে। রাজনীতির মাধ্যমে। আপনি যে ড্রেসটা পরে আছেন এটার দাম কেমন হবে, রাজনীতির মাধ্যমে ডিপেন্ডেন্ট হয়। আপনার টেলিভিশন সেটটা কিভাবে চলবে, এর ভেতরে রাজনীতি আছে। লাইফের প্রত্যেকটা জিনিস কি রাজনীতিকে কেন্দ্র করে ঘোরে। এবং মানুষ যদি রাজনীতি অসচেতন হয় তাহলে তাদেরকে এক্সপ্লয়েট করা সহজ হয়। দেখেন না, হাসিনার দ্বারা নিপীড়িত হওয়ার পরেও মানুষ কথা বলতে ভুলে গিয়েছিল। আমি কিন্তু অনেকদিন যাবত, এই 7 জানুয়ারি ইলেকশন যখন হয়ে গেল, আমরা তো খুবই রাস্তায় ছিলাম, মাঠে ছিলাম, ক্যাম্পেইন করতাম, তো অনেকেই অনেক হতাশ হয়ে গেল। আমার স্ট্যাটাসটা এখনো আমার মনে পড়ে, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম লম্বা 8 তারিখে, যে যারা হতাশ হয়ে যাচ্ছেন আমি হতাশ হওয়ার পক্ষে না, আমি আমার নিজের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে। যখন দেখলাম যে মানুষকে অন্যভাবে আবার সচেতন করতে হবে, দেখেন একটা ওয়াল যদি থাকে, একটা ওয়াল আপনি একদিনে যদি নাও ভাঙতে পারেন, ওই ওয়ালের যদি একটা করে করে ইট যদি সরাতে থাকেন, ওয়ালটা দুর্বল হয়ে যায় না? সো আমার টার্গেট ছিল তার আশেপাশের দুর্নীতিবাজ, তার আশেপাশের যারা তোষামোদি করে, এদের এক একটাকে ধরে যদি এক্সপোজ করা যায়, ধীরে ধীরে ওই ওয়ালটাও ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা আরো ফাস্ট হয়েছে। আমার টার্গেট যেটা ছিল সবাইকে রাজনীতি সচেতন করা, এবং আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকটা সময়ের জন্যই, বিশেষ করে তরুণদের রাজনীতি সচেতন থাকাটা উচিত। কথা যে বললেন যে ওইটার ইম্প্যাক্ট যেটা, আমি কিন্তু ওটা স্টেপ বাই স্টেপ করেছি। এবং ওই ইফাত ছেলেটার নাম, যখন ওই ছাগলটা তো অনেক আলোচিত ছিল অনেকদিন আগে থেকে, দেখলাম একটা ছেলে কিনলো, ছেলে কেনার পরে যেটা বলছে যে তার বাবাকে গিফট দিবে, 15 লক্ষ টাকার একটা ছাগল, একটা ছেলে, ছোট্ট একটা ছেলে তার বাবাকে গিফট দিবে, শুনতে কিন্তু অ্যাবসার্ড লাগে। ঢাকায় এমন অনেক পরিবার আছে যে বাবা ছেলেকে কোনো কিছু গিফট করছে, হতেই পারে 15 লক্ষ কেন, 1 কোটি দিয়ে কিনলেও এটা অনেক পরিবারের জন্য নরমাল ঘটনা। কিন্তু একটা ছোট্ট একটা বাচ্চা তার বাবাকে গিফট করছে, তখনই কিন্তু আমার ব্যাপারটা চোখে লাগে। আর আমার কোনো কিছু যখন চোখে লাগে আমি আবার একটু নোট খাতা, আমার একটা ড্রাফট খাতা আছে ওই তদন্তের, আমি ওইটাতে একটু ড্রাফট তদন্ত খাতা। এবং এটা কিন্তু বিবিসি বাংলা যখন আমার বাসায় গিয়ে রিপোর্ট করেছিল পরবর্তীতে এই ঘটনার, বিবিসি বাংলা আমার মানে পুরা বাসাটা ধরে তারপর ইন্টারভিউ করেছিল কিভাবে কি করি, তাদের আমি ড্রাফট খাতাটাও দেখিয়েছিলাম। তো ওইটা যখন হলো, তারপরে দেখলাম ওই ইফাত, আপনি যখন কোনো কিছু সার্চ করছেন দেখবেন বিভিন্ন গাড়ি গ্রুপ, বিভিন্ন গাড়ির গ্রুপগুলো আছে না, ওই গ্রুপগুলোতেও দেখি ইফাতের নামে আপনি একটা নাম দিয়ে সার্চ দিলে কিন্তু অনেকগুলা গ্রুপেও তার কোনো অ্যাক্টিভিটিস থাকলে সেগুলোও চলে আসে। দেখলাম ওই গাড়িগুলোতেও তার অনেক অভিযোগ, সে ধানমন্ডিতে রাতের বেলায় রেসিং করে, পূর্বাচলে খুব বাজে রেকলেস ড্রাইভিং করে, মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, এবং তাদের একটা গ্যাং পেলাম, শিক্ষিত সমাজের একটা গ্যাং। এবং আমি কিন্তু তাদেরকে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলেছিলাম যে এরা ইংলিশ মিডিয়ামে পড়া ধানমন্ডি কেন্দ্রিক একটা গ্যাং ছিল। এবং সাধারণত কিশোর গ্যাং শুনলে কি মনে হয় যে রাস্তার পাশে ওই যে হতদরিদ্র এরা, এটাই বেশি মনে হয়। কিন্তু এই এলিট সোসাইটির ও ইংলিশ মিডিয়ামে পড়া একটা গ্যাং ছিল যারা খুবই আনএথিক্যাল লাইফ লিড করতো, এবং ইফাতের যে গ্যাংটা ছিল এটা সেটাই করতো। এবং পুরা গ্যাংটা তাদের পেশা কি ছিল, ওই রেকলেস ড্রাইভিং করবে, তারপর ওই যে গরু কেনার যে ব্যাপার, সে কিন্তু গরু কেনা এটা অনেক আগে থেকেই করে। দেখলাম অনেক ক্যাটল ফার্ম গুলো আছে না, তাদের তো পেজ থাকে আজ থেকে আরো 3-4 বছর আগে, ধরেন যে 2023, 22, 21 এইসব বছরে, ও তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, তাহলে ওই টাইমে ওর বয়স কত ছিল, 8 থেকে 9-এ পড়তো। ওই টাইমে সে 4-5 লক্ষ টাকা দিয়ে দিয়ে গরু কিনছে প্রত্যেক ঈদে। এটা ছিল ওদের গ্যাংয়ের একটা ইন্টেনশন, কে কার চেয়ে দামি গরু কিনতে পারে। এবং প্রত্যেকটা জায়গাতেই আমি যখন ঘাটাঘাটি করলাম, তো সে কিন্তু অনেক দামি দামি পাখিও পুষতো। মানে একের পর এক দেখলাম অস্বাভাবিক জিনিস বের হয়ে আসছে। তো ওইটা রেখে দিলাম, তার যে গাড়িগুলো যেগুলা সে চালাতো, একটা গাড়িতে দেখেছিলাম যে গভর্নমেন্টের স্টিকার, তার মানে তার ফ্যামিলিতে কেউ না কেউ গভর্নমেন্ট সার্ভিস করে। এবং এটা নিয়ে কয়েকটা মিডিয়াতে কিন্তু হালকা পাতলা একটু কথাবার্তা হচ্ছিল যে কে এই কাজ করে ধানমন্ডিতে। এবং মনে করে দেখেন সাদেক এগ্রোর যখন সেলটা করে, ওই ভিডিওটা যখন ভাইরাল করেছিল সাদেক এগ্রো নিজে, এটা কিন্তু বলেছিল যে ধানমন্ডির অমুক রোডে এই ছাগলটা যাবে আগের দিন। কারণ আমি কিন্তু ট্রেস করে ফেললাম যে ইয়েস, এটা ধানমন্ডি কেন্দ্রিক একজন মানে সরকারি কর্মকর্তা। তারপরে একটা জায়গায় 2টা জায়গায় আমি পাচ্ছিলাম এনবিআর একটু বাতাস যখন পেয়ে গেলাম, এনবিআর ওয়েবসাইটে গিয়ে আমি ঘাটাঘাটি শুরু করলাম। তারপর ওই যে মতিউরের নামটা আগে থেকে একটু ছিল, দেখলাম ইয়েস মতিউর নামে জেনুইনই একজন আছে।
আচ্ছা, তো এই যে তদন্তের লুপটা শুরু হলো, এবং তারপর কিভাবে আমি ওই যে অস্বীকার যে করবে, আমি এটা মোটামুটি বুঝতে পেরেছি। এই তদন্তটাকে আসলে একাই করেন নাকি আপনার সঙ্গে আরো কেউ আছে যাদের নিয়ে আসলে এই কাজগুলোকে গুছিয়ে আনেন? মূল কাজটা একাই করি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা হয় তদন্তের স্বার্থে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে, ওইটার জন্য কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, ভেরিফাই করতে হয়েছে, ক্রস চেক করতে হয়েছে, কারণ এই কাজগুলো না করলে কিন্তু আপনার তদন্ত প্রশ্নবিদ্ধ হয়। দেখুন অনেকেই তো এই কাজগুলো করতে চায়, কিন্তু দেখবেন ফল্ট থাকে তাদের কাজের ভেতরে, কিন্তু আমি চাই যেটা আমি তদন্ত করে সামনে আনবো ওইটা একদম জেনুইন ভাবেই আমি সামনে আনার চেষ্টা করি। তো দেখবেন তারপরে কিন্তু শুধু মতিউরের তো একাধিক ওয়াইপই না, তার বিভিন্ন অফিসিয়াল গার্লফ্রেন্ডও ছিল, অফিসে এনবিআর এর কর্মকর্তাদের সাথেই অবৈধ সম্পর্ক করে তাদের সাথে অনেক লুটপাটের বন্দোবস্ত করেছিল, সেটাও কিন্তু আমি পরবর্তীতে সামনে এনেছি। সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় কি, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতিটা ছড়িয়ে গিয়েছিল, এটা হরিবল একটা পিকচার, এবং ওইটার সাথে লিঙ্ক ছিল কয়েকটা ব্যাপার, খুবই ডেঞ্জারাস রিপোর্ট এটা। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর যিনি ছিলেন, ওই গভর্নরকে মনে আছে একটা হজ করতে গিয়ে একটা ছবি মতিউর আর ওই গভর্নর তুলেছে, এবং এটাও ছিল ঘুষের টাকায় হজ করতে নিয়ে গিয়েছিল মতিউর, তাকে অন্য কোম্পানিদের কাছ থেকে টাকা আদায় করে নিয়েছে। সে তো শেয়ার মার্কেট কেলেঙ্কারি করতো পাম্পিং এন্ড ডাম্পিং করে। তারপরে আরো মজার ব্যাপার হলো, বেনজির ছিল না, আর এক দাগি সন্ত্রাসী পুলিশের আইজি ছিল, বেনজিরের সাথে এর সরাসরি কানেকশন ছিল, মানে বেনজির, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মতিউর, এমনকি আরো কয়েকজন সিকিউরিটি এক্সচেঞ্জের আরো কয়েকজন লোক ছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিল শিবলি রুবায়াত, এরা একই চক্রে জড়িত, এবং এদের আলটিমেট লুপটা ছিল শেখ রেহানা। শেখ রেহানা ছিল এদের পয়সা নিত, মানে কত বড় একটা লুপ বুঝতে পারছেন। এটা প্রকাশ করার পরে এই জন্যই তো আমার বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগেছিল, মানে লাইভ থেকে এত ঘটনা ঘটে গেল, তার বিরুদ্ধে এত অভিযোগ, আসলে শেষ পর্যন্ত তার কি হলো? এখন পর্যন্ত তো তদন্ত ওপরে আছে। দুদক আমার কাছে মনে হয় পারফেক্ট স্টেপটা নেয় নাই। আমি সবসময় খুবই পারফেক্টলি একটা কথা বলি, দুদক নিজেই হলো দুর্নীতির আতুর ঘর, এবং ওই সর্ষে দিয়ে আসলে ভূত তাড়ানো পসিবল না, কারণ সর্ষের ভেতরেই ভূত বসে থাকে। কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং দুদকের যে আইনজীবী ছিল তারাও দুর্নীতিবাজ, দুদকের যারা চেয়ারম্যান ছিল এবং অন্যান্য পদে যারা বসতো এরা দুর্নীতিবাজ, দুদকের যারা আইও আছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে লাস্টের কয়েক বছর, প্রত্যেকে ভয়ঙ্কর রূপে দুর্নীতিবাজ। এবং আপনি একটু চিন্তা ভাবনা করলে, আমি দুদককে নিয়েও একটু মাঝে কাজ করেছিলাম, কাজ করতে গিয়ে এত নোংরা কালচার দেখেছি যে এরা বড় বড় মানুষের দুর্নীতিটাকে ঢেকে দেওয়ার কাজ করে এই দুদক, এবং যাদেরকে আপনি প্রোটেক্ট করার জন্য রাখলেন তারা মোটেই কেয়ারফুলি কাজ করে নাই। আমি জানি না যে সামনে কি হবে, বাট শেখ হাসিনার এই যে লুটপাটের রাজত্ব গড়ে উঠেছিল, এর পেছনে দুদকের সবচেয়ে বড় দায়টা ছিল। আসলে তার আসলে আপনি তো এত তদন্ত করলেন, তার সমস্যাগুলো বের করলেন, তার কিছু হলো না, তাকে বদলি করা হলো। বদলি না, প্রথমে করার পরে তাকে কিন্তু চাকরি থেকে তখন শেখ হাসিনার রেজিমে এইটা হয়েছে, মানে বাধ্য হয়ে এসে অবসরটা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তার যে দায়, শুধু তার কিন্তু একার না, তার যে ওয়াইফ আছে সেও কিন্তু রায়পুরার চেয়ারম্যান ছিল, ভোটচোর এক চেয়ারম্যান, তার মেয়েরাও অজস্র টাকা পয়সা লুটপাট করেছে। সো এই প্রত্যেকটা ব্যাপারের জন্য মতিউরের তো জেলে থাকার কথা এখন, কিন্তু সেই বিচারটা হচ্ছে না, বাতাসে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, শুধু মতিউর একা না, মতিউর এবং তার আশেপাশে বহু মানুষজন আছে যারা এই কাজটা করেছে। মতিউর একটা বই লিখেছে, আমি কিন্তু ফেসবুকে আবার পাবলিশ করেছি রিসেন্টলি, গণঅভ্যুত্থান নিয়ে তিনি বই লিখেছে। কারণ কি, তার তো অভ্যাস আছে শেখ হাসিনার রেজিমে উল্টাপাল্টা কাজ করে শেখ হাসিনাকে তেল মারলে কাজ হয়ে যেত। সে মনে করেছে এই সব কিছু করার পরেও এই গণঅভ্যুত্থানকে প্রশংসা করলে এই তেলে সবাই ভুলে যাবে। সে শুধু না, তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নিয়ে আসাটা জরুরি। শুধু তাই না, আমি কিন্তু আরো অনেকগুলো তদন্ত করেছি এর ভেতরেই। নাফিস শারাফাত ইস্যু আমি কিন্তু তদন্ত করেছিলাম। নাফিস শারাফাতের মতো এত বড় দুর্নীতিবাজ, সেও তো দেশ থেকে পালিয়ে চলে যেতে পেরেছে, তার সম্পদগুলো এখনো ইনট্যাক্ট আছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মোস্তাক মনে আছে, কুমির ভাই মোস্তাক, তারপর ওই যে কার্টুনিস্ট কিশোর, এদেরকে কি নিপীড়নের মুখোমুখি হয়েছিল। মোস্তাক ভাইকে তো জেলের ভেতরে মেরেই ফেলা হলো। ওই যে কিশোর ভাই, সে আর সারা জীবনে নর্মাল লাইফে ব্যাক করতে পারবে না। তো এর জন্য কি নাফিস শারাফাতের বিচারটা হয়েছে? নাফিস শারাফাতের দুর্নীতিরও কিন্তু বিচারটা কবে হবে? এইটাই আমার কথা, যে এই দেশ যদি আমরা মনে করি যে স্বৈরাচার মুক্ত হয়েছে, প্রত্যেকটা অপকর্মকারীর বিচারটা হতে হবে। এই বিচারটা যদি না হয়, তাহলে এই স্বৈরাচার মুক্তির গান যতই বলা হোক না কেন, আদতে এই স্ট্রাকচারটা কিন্তু ভাঙবে না। আবার এনআরবিসি ব্যাংকের মাঝে কিন্তু আমি আরো একটা তদন্ত করেছিলাম। এনআরবিসি ব্যাংকের ওই যে চেয়ারম্যান যে ছিল তমাল, রাশিয়ান আওয়ামী লীগের সভাপতি ছিল। মানে দেশটা কোথায় চলে গেলে, রাশিয়াতে বসে থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের আবার সভাপতি, তিনি একটা ব্যাংক চালাচ্ছেন, এবং তার আবার যেটা না, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে রিসেন্ট টাইমে। আমি কিন্তু এই গণঅভ্যুত্থানের পরেই এটাও কিন্তু আমি তদন্ত করে বের করেছিলাম। এবং তারপরে তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট করেছে। লুট করার পরে তার আবার স্ট্র্যাটেজিটা দেখেন ওই তমালের,
সে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুইজন সমন্বয়ককে ডাক দিয়ে সে 50 লক্ষ টাকা সিএসআর ফান্ডে দিয়েছে। আচ্ছা, দিয়ে এই সমন্বয়কদের সাথে থেকে সে তার নিজের চরিত্রটাকে আবার ভালো করার চেষ্টা করছে। আমি কিন্তু এটা ধরিয়ে দিয়েছিলাম যে এদের তো হাজার হাজার কোটি টাকা দেশ তাদের কাছে পায়, তার মানে ওই যে তেল মেরে আবার ভালো হওয়ার যে চেষ্টা, এটা কিন্তু তারা করছিল। আবার ওই যে খাস্তগির, মানে মালয়েশিয়ার ডেপুটি কমিশনার, হাই কমিশনার যিনি আছেন, তারও তো দুর্নীতির বহু ফিরিস্তি আছে। তাকে তো প্রমোশন দিয়ে ইউরোপিয়ান একটা দেশে প্রমোশন দেওয়া হচ্ছিল। আমি কিন্তু এটা তদন্ত করে পুরা দুর্নীতির ফিরিস্তি কিন্তু সামনে এনেছি এবং আলটিমেটলি কিন্তু সেটার একটা ব্যবস্থা হয়েছে। এখন কোন তদন্ত আপনার চলছে কিনা, যেটা রিসেন্টলি প্রকাশ করবেন? প্রকাশ করার আগে আমি আসলে পাবলিকলি কোনো কিছু বলি না। অবশ্যই তদন্তাধীন কয়েকটা ব্যাপার আছে, কিন্তু তার চেয়ে বড় কথা কি, সময়টা এখন কমে গেছে। নানা ব্যস্ততায় মানে এইগুলো করার জন্য কিন্তু অনেক সময় দরকার হয়। আর আমি জেনুইন কোনো কাজ করলে আমি খুব জেনুইন ইন্টেনশন নেই করি, যে তড়িঘড়ি করে কিছু একটা করে প্রকাশ করবো, আমি এই কাজটা করি না। আমার কথা, যেটা আমি করব খুব সলিড হতে হবে, কিন্তু ওই সময়টা জেনুইনলি কমে গেছে এই অনেক ব্যস্ততায়। আপনার শুনছিলাম আপনি রাজনীতি নিয়ে বলছিলেন, তো এই যে রাজনীতি নিয়ে আমরা দেখলাম 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হলো, আন্দোলন শেষে একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো। এবারে যখন আবার কোটা সংস্কার আন্দোলন দিয়ে গণঅভ্যুত্থান হলো, দেশের সরকারের পতন ঘটানো হলো, এরপরও দেখা যাচ্ছে যারা আন্দোলন করেছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে এমন আভাস দিচ্ছে। তো দেশে এতগুলো রাজনৈতিক দল থাকতে নতুন করে রাজনৈতিক দল, বিষয়টাকে কিভাবে দেখছেন? যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, এটা তাদের অধিকার। সো এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি আমি। ব্যাপারটা রাজনৈতিক দল গঠন করতে পারবে না এই চিন্তাই তো স্বৈরাচারী চিন্তা। তবে কথাটা হলো, যে রাজনৈতিক দলই গঠন করা হোক না কেন, যেভাবেই আগাক না কেন, এটা যাতে দেশের স্বার্থে হয়। কারণ একটা সময় দেখেন ওই দুইটা দল নিয়েই সবসময় কথাবার্তা হতো। আমি তো চাই, আপনি যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল হবে সেটা তো ভালো। প্রত্যেকে প্রত্যেকের ভিশন জানাবে, প্রত্যেকে প্রত্যেকের প্ল্যান জানাবে, জনগণ কাকে একসেপ্ট করবে সেটা জনগণের উপরে। কিন্তু রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে, সেই অ্যাক্সেসটা সবারই থাকা উচিত। আসলে এর ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশে তো বড় দল বলতে গেলে এখন আপনি অনেকগুলো রয়েছে, সেই জায়গায় নতুন দলগুলো কতটা সামনের দিকে এগিয়ে আসতে পারবে? রাজনীতির প্রেক্ষাপটটা কি, মানে রাজনৈতিক অ্যাক্টিভিজমের জায়গাটা আর ভোটের রাজনীতি দুইটা আলাদা ব্যাপার। অনেকে কিন্তু এই দুইটা বুঝে না। দেখবেন অনেক বড় দল কিন্তু ভোটের আসনে খুবই কম আসন পায়। আবার অনেকগুলো দল আছে ঢাকা কেন্দ্রিক, তারা দেখবেন মিটিং, মিছিল, আলোচনা এটা নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকে, সারা বছর সরগরম থাকে। এমন অনেক পলিটিশিয়ানও আছে যে একই ব্যক্তির নামেই মোটামুটি দলটা আছে, ব্যক্তি নাই দল নাই। সো এই টাইপ কাজ আর ভোটের রাজনীতি বাংলাদেশের টোটালি আলাদা দুইটা ডাইমেনশনে চলে। সো আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশের রাজনীতির এই যে নানা দল, নানা মত, এটার ভবিষ্যৎটা আসলে কোথায়, ভবিষ্যৎটা বা অন্য যেভাবেই আমরা চিন্তা করি না কেন, রাজনৈতিক দল তাদের প্রত্যেকেরই সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা আবার অনেক দল কিন্তু এমন আছে, যেমন দিল্লির কথা যদি চিন্তা করেন, ইন্ডিয়ার কথা, আম আদমি পার্টি যেটা আছে অ্যাবসলিউটলি দিল্লি কেন্দ্রিক, ওর কিন্তু সারা ভারত নিয়ে চিন্তা নাই। সো বাংলাদেশেও এমন দল দেখবেন যে সামনে হতেও পারে যে অ্যাবসলিউটলি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক প্ল্যান করছে বা কোনো বিভাগ কেন্দ্রিক প্ল্যান করছে। ছোট ছোট দল যদি উঠে আসে, এটা কিন্তু গণতন্ত্রের জন্যই ভালো। তবে আপনি শুধু হাইপে পড়ে কোনো লক্ষ্য নাই, কোনো কিছু নাই, জাস্ট একটা দল গঠন করবেন, কিছু একটা করলেন, এই বন্দোবস্তটা খারাপ। আমার কথা, বাংলাদেশে এখন ওই অ্যাপেটাইটটা আছে নতুন রাজনীতিটাকে গ্রো করার, বা রাজনৈতিক সেটেলমেন্ট যেটা আছে এটা ভেঙে চুরে রিভাইজ করার। কিন্তু এইটা করতে গেলে কিছু একটা করতে হবে, জন্যই করে ফেললেন, এতে না সাস্টেনেবিলিটি থাকে না। আলোচনায় থাকার জন্য তো অনেকে রাজনৈতিক দল করে, অনেকেই করে। আমি এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেউ করতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় কোনো কাজ করলে একদম পারফেক্ট মিশন এন্ড ভিশন নিয়ে আসা উচিত, যাতে দীর্ঘমেয়াদী একটা সার্ভিস দেওয়ার তাদের জেনুইন ইন্টেনশনটা থাকে। শুধু আলোচনায় থাকার জন্য রাজনীতি করতে হবে বা কিছু একটা খুলে রাখতে হবে, আমি আসলে রাজনৈতিক দোকানও বলে অনেকে। হ্যাঁ, অনেকে দোকান বলে। ভুইফোর এই ধরনের সংগঠন ঢাকায় বহু আছে। দেখবেন যে দলের খোঁজ নিলে দেখা যাবে যে 10 জন 15 জন লোক পাওয়া যাবে না, 10 জন 15 জন নেই একটা করে দল। এরকম দল বহু আছে না ঢাকায়। আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনি তো বাংলাদেশের নাম বদলের জন্য একটা প্রস্তাব দিয়েছেন বা এই ধরনের একটি কথা বলেছেন, সেটা আসলে কেন? এই ব্যাপারটা অনেকে মিসকোট করছে। বাংলাদেশের নাম বদল ব্যাপারটা এইটা না। আমি সংবিধান প্রণয়ন কমিটির সামনেও খুবই ক্লিয়ারলি আমি যেটা বলেছি, বাংলাদেশের নাম তো অবশ্যই বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক নাম যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ওই গণপ্রজাতন্ত্রী নিয়ে ভাবনার জায়গাটা আছে।
এটা শুধু আমি একা বলছি, ব্যাপারটা কিন্তু এইরকম না। এটা কিন্তু ওই 71 সালের পর থেকে, যখন আমাদের সংবিধানের ড্রাফটটা হয় 72 সালে, তারপর থেকেই কিন্তু অনেক মানুষ এইটা নিয়ে কথা বলেছে যে প্রজা ব্যাপারটা থাকা উচিত আছে কিনা। কারণ রিপাবলিকের আপনি অন্য কোনো বাংলা করতে পারেন, অনেকে যেটা আছে ওই স্ট্যাটাস কোটা বজায় রাখার জন্য ব্যাখ্যা করেন। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদেরও দেখি তারা ব্যাখ্যা করেন, না প্রজা থাকলে কোনো সমস্যা নাই, প্রজার মিনিংটা এটা দাঁড়াচ্ছে। আমার কথা বলছেন যে এই প্রজা বলতে সরকারও একজন প্রজার অংশ, এইটা কেন আমার বুঝতে কেন হবে, মানে কেন ধরে নিতে হবে? অ্যাবসলিউট ব্যাপারটা করা যায় না। আপনি প্রজা শব্দটা ইটসেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড, রাইট? আপনি সেটাকে দেখেন, আমরা কি মনে করছি যে গণপ্রজাতন্ত্রী থাক, এটা ভালো, করার পরে ওইটা যে ভালো এই কারণে আপনি ব্যাখ্যা রেডি করছেন। এটাকেও কিন্তু এক ধরনের বায়াসনেস, নিজের পক্ষে নেওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গাতে নিয়ে যাচ্ছেন। হোয়াট ইফ প্রজাটা যদি না থাকে, প্রজাটাই যদি, শব্দটাই যদি না থাকে, তাহলে তো কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে কি হতে পারে? সেটা বিভিন্ন কিছু হতে পারে, সেটা আমি ইন পার্টিকুলার এখনই সাজেস্ট করব না, কারণ এটা অনেক রিসার্চের প্রয়োজন। কিন্তু প্রজা শব্দটা নিয়ে আমার আপত্তির জায়গাটা আছে। কারণ পৃথিবীর অনেক দেশ আছে যেসব জায়গায় রিপাবলিক এসেন্সেই থাকে, কিন্তু তাদের ভাষায় এইটার ভেতরে প্রজা নামের কোনো শব্দ নাই। এটা কিন্তু অনেক দেশে আছে এইরকম। দিস ইজ নাথিং নিউ হেয়ার। কিন্তু আমি তো বললাম, অনেকে ব্যাখ্যা করার ক্ষেত্রে মনে করে গণপ্রজাতন্ত্রী এইটা থাকবে এবং রাখার জন্য তারা যুক্তিটা নিয়ে আসে। আপনি নতুন কিছু ভাবেন, নতুন কিছু ভাবলে ক্ষতিটা কি? বাংলাদেশ অবশ্যই থাকবে, তারা আসে গণপ্রজাতন্ত্রী, এই প্রজাটা বাদ দিয়ে অন্য কিছু থাকতে পারে, যে জায়গায় প্রজা রাজা এই টাইপ কোনো রিফ্লেকশন থাকবে না, মানে প্রজা রাজার বাইরে গিয়ে কোনো একটা নাম। আচ্ছা, ভারত থেকে আমরা দেখছি শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্যগুলো প্রচারের জন্য নিষেধাজ্ঞা রয়েছে আদালতের, তারপরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি প্রচার হচ্ছে। সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো বাংলাদেশের জন্য কোনো প্রকার হুমকি স্বরূপ কিনা, বা এই বক্তব্যগুলো আপনি কিভাবে দেখছেন? এই বক্তব্যের অনেকগুলো আসপেক্ট আছে। যেমন এই বক্তব্যগুলো ইন্টেনশনালি ভাইরাল করা হয়, ইন্টেনশনালি বাজারে ছেড়ে দেওয়া হয়। এর কারণটা হলো যে তাদের নেতাকর্মীদের ভেতরে একটা জানান দেওয়া যে আমরা আছি, আমরা অমুক, আমরা তমক। এই ব্যাপারগুলো আসলে অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত। নাম্বার ওয়ান, শেখ হাসিনা যে সে শুধু বাংলাদেশের জন্যই খারাপ, ব্যাপারটা এমন না, তার নিজের দলের জন্যও সে খারাপ। এবং শেখ হাসিনাকে আমি রাজনীতিবিদ মনে করি না, অ্যাবসলিউটলি নট। আর রাজনীতিবিদ হতে হলে যে কম্প্যাশন থাকতে হয়, তার নিজের নেতাকর্মীর পর যে টানটা থাকতে হয়, অনুভূতিটা থাকতে হয়, তার কি সেটাই আছে? সে এবং তার ছেলে মেয়ে প্রত্যেকেই তো দেশের বাইরে, রাইট? তারা কিন্তু ভালো আছে। তারা ভালো থেকে দেশের ভেতরে এখন যারা চরম বিপদে আছে, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, তাদেরকে উস্কানি দিয়ে অমুক জায়গায় নামতে হবে, তমুক জায়গায় এইটা করতে হবে করে তাদের লাইফটাকে আরো থ্রেটের মুখে ছেড়ে দিচ্ছে না? তাহলে সে কোন টাইপ নেত্রী? সে তো পালিয়ে গেছে, যে হঠাৎ করেই পালিয়ে চলে গেছে, তার নেতাকর্মীদের জানিয়েও যায় না যে সে পালিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি যে শেখ হাসিনা কোনো পলিটিশিয়ান না। এটাকে আপনি খুবই বাজেভাবে অনেক কিছু বলতে পারেন, একজন সাইকোপ্যাথ বলতে পারেন, নানা ভাষায় ব্যাখ্যা করতে পারেন, কিন্তু রাজনীতিবিদ হওয়ার জন্য ন্যূনতম যে জায়গাটা সেটা তার নেই। তার পুরা চরিত্রটাই নেগেটিভ একটা চরিত্র। তার নিজের নেতাকর্মীর পরে তার তো কোনো সিম্প্যাথি নাই, এমপ্যাথি নাই। থাকলেও তো যাওয়ার আগে তো তাদের একটা বন্দোবস্ত করতে, এবং বাইরে গিয়ে তারা কিন্তু এবং তার পরিবার কিন্তু শান্তিতে আছে। আমি এইটাই বলি, বাংলাদেশের যারা ওই আওয়ামী মনার ছিলেন, তারা নিজেরাই দেখুক যে তাদের নেত্রী বিদেশে গিয়ে খুব ভালো আছে, তার ছেলে মেয়েরা খুব নিরাপদে আছে। তাদের অবস্থা কি? তাদের কোনো এমনিতেই তারা বিপদে আছে, তারপর তাদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়া হচ্ছে। এতে করে তাদের বিপদটা আরো বাড়ছে না? মানে তিনি জেনে বুঝেই তাদের বিপদ, জীবনটাকে আরো বিপদের মুখে ফেলে দিচ্ছেন। এবং শুধু এইটাই না, আমি তাকে বলি দিল্লি দাসী। এটা বলতে আমি ডানে বামে একদমই তাকানোর প্রয়োজন অনুভব করি না। সে তো দিল্লি দাসী ছিল। সে দেশের স্বার্থের চেয়ে সে ওই ভারতের দিল্লির স্বার্থটাকে বেশি করে দেখতো। এবং ওই লুটেরা কিন্তু সাম্রাজ্য যাদের পক্ষে কাজ করতো তাদের কাছে গিয়ে আশ্রয়টা নিয়েছে। ভারত যদি ডেমোক্রেটিক ভ্যালুস যদি রাখে, হিউম্যান রাইটস এর প্রতি রেসপেক্টফুল হয়, তাহলে এই জাতীয় একজন ম্যাস কিলিং চালানো স্বৈরাচারকে তাদেরকে আশ্রয় দেওয়া উচিত হয়েছে। পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, অনেক দেশে আশ্রয় দেয়নি, কিন্তু দেখেন ওই জায়গায় কিন্তু সে আছে। তার কারণটা কি? ভারত ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে এই জাতীয় একজন স্বৈরাচারকে রেখে দিয়েছে। তার কারণ হলো সে ভারতকে যে সার্ভিস দিত সেটা ছিল অতুলনীয়। শেখ হাসিনা নিজেই বলতো না যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনার মন্ত্রী যারা ছিল তারা বলতো ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কেউ বলতো দিল্লি খুশি মানে আমরা খুশি। কিভাবে কত সেলফি টেলফি তুলে কি নিকৃষ্ট টাইপ কাজ কারবার করতো মনে নাই? এমনকি দেখেন, ভারতের এই সম্পর্কটা বোঝার দরকার যে পুরো টাইমে ভারতের দাসের মতো কিন্তু সে ছিল। শেখ হাসিনা বাংলাদেশে থাকার কারণে ভারতের জন্য যেটা হয়েছিল, ভারতকে অঘোষিত রাজ্য হিসেবে ট্রিট করতে পারতো। ওদের প্রত্যেকটা রাজ্যের কিন্তু আলাদা আলাদা মানে স্বায়ত্ত শাসন আছে, ওইটাকেও কিন্তু কেন্দ্র থেকে ঠিক মতো পরিপূর্ণ শাসন করতে পারে না।
কিন্তু বাংলাদেশ ছিল এমন একটা জায়গা ভারতের জন্য যে জায়গা থেকে ওই রাজ্যগুলোর চেয়েও বেশি শোষণ করতে পারতো, ইকোনমিক্যালি হ্যান্ডিক্যাপ্ট করে দেয় নাই। আদানির মতো গ্রুপে কি পরিমাণ লুটপাট চালানোর সুযোগ হাসিনা করে দেয় নাই, জাস্ট দেশের ক্ষমতার গদিতে থাকার জন্য। এই জন্য আমি পারফেক্টলি বলি, শেখ হাসিনা ছিল দিল্লির দাসী। সে দিল্লির পারপাসটাকে সার্ভ করেছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, এইভাবেই তো দেশ বিক্রি করে দেয়, এবং সে অ্যাবসলিউটলি সেটাই করেছে। এই কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যদি মনে করে দেশের নাগরিকের সাথে সম্পর্ক ভালো থাকবে, সেটা হবে না। কারণ মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলে। ভারতের তো ইনফ্যাক্ট কোনো প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক নাই। নেপাল হিন্দু রাষ্ট্র তো, রাইট? ভারতের চেয়েও জনসংখ্যার পার্সেন্টেজ নেপালে বেশি হিন্দু রাষ্ট্রের। তো আমরা যখন ভারতের এইসব দাদাগিরির বিরোধিতা করি, অনেকে এটা বলার চেষ্টা করে ধর্মের কারণেই বোধহয় যে দেখতে পারে না। তাহলে নেপাল তো হিন্দু রাষ্ট্র, তাহলে নেপালের সঙ্গে নেপাল কেন ইন্ডিয়াকে দেখতে পারে না? মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র ছিল, ভারতের সাথে চমৎকার সম্পর্ক ছিল, মালদ্বীপ এখন কেন দেখতে পারে না? শ্রীলঙ্কা কেন দেখতে পারে না? এন্টায়ার সাউথ এশিয়ার ভেতরে ইন্ডিয়া মানে বন্ধু রাষ্ট্র হারিয়ে ফেলছে। আপনি কি এটা চিন্তা করেছেন? তার কারণ হলো তারা সব জায়গায় দাদাগিরিটা ফলাতে চায়, তাদের ইন্টারেস্টটা এইভাবে দেখাতে চায়। এটা তো একদমই অনুচিত। আর অবশ্যই আমরা দিল্লির তাবেদারি আর মানবো না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, আমরা যে ভারতের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে ভারতে যে মিডিয়াগুলো সেগুলো বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, এবং সে বিষয়ে আমরা দেখলাম যে সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রধান উপদেষ্টা সবাইকে ডাকলেন, সবাই আসলেন, তাদের সঙ্গে কথা হলো। সেই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আসলে সেই বৈঠকের পর ভারত থেকে অপপ্রচার কি আসলে কমেছে কিনা? অপপ্রচার কমে নাই, এবং এটা কমবেও না। এবং আমাদের যেটা জায়গাটা ধরে রাখতে হবে, আমাদের ঐক্যটাকে ধরে রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পারফেক্ট কাজটাই করেছেন, এবং আমার কাছে মনে হয় এই ইস্যুতে জাতীয় ঐক্যের অত্যন্ত প্রয়োজন, এবং সেটা সামনেও তাদের কাজ তারা করতে থাক। আমাদের কথা আমরা কি করব সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। এবং কেন এরকম করছে? আমি তো বললাম যে শেখ হাসিনার পতন হওয়ার পরে ভারত এরকম পাগলাটে আচরণ কেন করছে, তার কারণ হলো তাদের এই জাতীয় একজন অন্ধ দাসীর মতো যারা সার্ভিস দিত, তার পতনে তো তাদের আতে ঘা লাগবেই। কিন্তু এটা যদি না হতো, ভারত যদি মনে করতো যে দেখেন একটা দেশের সরকার আসবে যাবে, কিন্তু অন্য দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্কটা থাকবে সেটা দেশের সাথে দেশের স্বার্থটা থাকবে। কিন্তু ভারত তো তার সব ইন্টারেস্টে ডিম একটা ঝুড়িতে রেখে দিয়েছিল। এই জন্যই কাজটা হয়েছে। সংখ্যালঘু যে কথাটা বললেন, এই কথাটা হেভিলি প্রবলেমেটিক। ভারত কি আমাদের কখনো সংখ্যালঘু ইস্যুতে সবক দেওয়ার যোগ্যতা রাখে? ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নিপীড়ন হয়, গরুর মাংস খাওয়া নিয়ে, মুসলিম হওয়ার জন্য, শিখ হওয়ার জন্য, ভারতে যে পরিমাণ নিপীড়ন হয়, ওরা আমাদেরকে সংখ্যালঘু ট্রিটমেন্ট দিবে, সংখ্যালঘু নিয়ে সবক দিবে? এমন কি মনে আছে? ওদের দেশে তো ইন্টারনাল ডিস্টারবেন্স অনেক বেশি। সো ওরা তো কথা বলার কোনো যোগ্যতাই রাখে না। নাম্বার টু, যেটাকে অনেক ক্ষেত্রে সংখ্যালঘু হিসেবে পোট্রে করা হচ্ছে, এই ব্যাপারটা যে গুজব এবং অনেক ক্ষেত্রে সঠিক না, সেটাও আমাদের বোঝাটা জরুরি। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। রিয়া গোপের কথা মনে আছে? ছোট্ট একটা মেয়ে, ওই যে ঘরের ভেতরে খেলতে গিয়ে শেখ হাসিনা পুলিশের গুলিতে মারা গেল আন্দোলনের ভেতরে। রিয়া গোপ যে মারা গেল, সেটা তো শেখ হাসিনার পুলিশের গুলিতে মারা গিয়েছিল, তাই তো? এখন শেখ হাসিনা পতনের পরে অনেকের ছবির সাথে রিয়া গোপের ছবি নিয়েও শাহবাগে সংখ্যালঘুরা দাঁড়িয়েছিল, রিয়া গোপের ছবিও ওই জায়গাতে ছিল। যে তার মানে সংখ্যালঘুদের পর নিপীড়ন হচ্ছে। এইটা কি 5 আগস্টের পরে অন্য সংখ্যালঘুদের সাথে রিয়া গোপের ছবিটা কি আসতে পারে? পারে না তো, কারণ ওই ছবিটা কাকে আক্রমণ করা হয়েছে? ওটা তো শেখ হাসিনার পুলিশ মেরেছিল। আবার একটা জিনিস দেখেন, যদি সেটাই হতো, গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির নেতা, তার পুত্রবধূ আছে নিপুণ রয়, তাদেরকে যখন রাস্তায় পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, ওই যারা আন্দোলন করছে তারা কি কখনো দাঁড়িয়েছিল যে আমাদের সংখ্যালঘুদের পর নিপীড়ন চালানো হচ্ছে? গয়েশ্বরচন্দ্র রায়কে সংখ্যালঘু হিসেবে পেটানো হয় নাই, হয়েছিল একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে। কাজে রাজনৈতিক ত্যাগের কারণে কি হচ্ছে নাকি সংখ্যালঘুর কারণে হচ্ছে, এটা আইডেন্টিফাই করাটা জরুরি। আরেকটা ব্যাপার আমি আইডেন্টিফাই করে বলে দিচ্ছি। ধরেন আমি জানি যে ওই যে 1 দফা যখন ঘোষণা করা হলো, অনেক হিন্দু আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের ভেতরে হিন্দু যারা ছিল, তারা অনেকে এইটা বলতো যে 1 দফার কবর দে। তো ওই ছেলেটা সে কি ছাত্রলীগ কোটায় বিবেচিত হবে নাকি সে সংখ্যালঘু? অনেক আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল না হিন্দু, তারা তো গুলি করে মানুষ মেরেছে। কক্সবাজারে এমন ঘটনা ঘটেছে, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, পাবনা শহরেও এমন ঘটনা ঘটেছে। এখন যে মানুষটা গুলি করে মানুষ মেরে ফেলার ঠিক পরে 5 আগস্টের পরে সে কি সংখ্যালঘু কার্ড খেলবে?
তাহলে সে যখন গুলি করে মানুষ মারছিল, সে কি এই কারণে মানুষ মারছিল যে সে হিন্দু, এই কারণে সে অন্যদের পর গুলি করেছিল? সেটা করে নাই তো, সে পলিটিক্যাল কারণে করেছিল। এই কারণে পলিটিক্স এবং রিলিজন এই দুইটাকে আলাদাভাবে দেখার একটা জায়গা আছে। দেখেন এই ব্যাপারগুলো ক্রিটিক্যালি অ্যানালাইসিস কিন্তু খুব কম করা হচ্ছে, এবং মিডিয়ারও কিছু দায় আছে, এই ব্যাপারগুলো ডিবাঙ্ক করাটা জরুরি। আবার ইন্ডিয়ার অনেক মিডিয়া আছে এত ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এবং এই ডিসইনফরমেশনগুলো কাউন্টার করাটা যেমন জরুরি, এবং আমাদের মিডিয়ারও উচিত একদম বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো একদম থরলি ধরে ধরে প্রচার করা। আমরা দেখছি যে 8ই আগস্ট শপথ গ্রহণ করলেন, এরপর অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমতা গ্রহণ করলো, কিন্তু এরপর দেখলাম যে দিন দিন বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন সময় এক একটা দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে লাগামহীন ভাবে। এর দায় কি আর আসলে বর্তমান সরকার এড়াতে পারে? এটা দুইটা পার্সপেক্টিভ থেকে আমি কথা বলবো। নাম্বার 1, অবশ্যই এই সরকারের দায় আছে। নাম্বার 2, দাম বৃদ্ধি কি এইবারই প্রথম দেখছেন? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। হাসিনার সময় প্রতিনিয়ত কত দাম বাড়তো না, কত দাম তো বেড়েছে, কিন্তু লাগামটা কেন টানা যাচ্ছে না? আমি এটাই বলছি যে এইটা কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, রাজনীতিবিদরা যেটা করে ব্যবসায়ীদের সিন্ডিকেটের পর দোষ চাপিয়ে দিয়ে তারা নিউট্রাল অবস্থায় থাকে। আমি এই মতের মানুষ না। অবশ্যই সরকারের দায়টা নেওয়া উচিত, কারণ যারা বাজার দখল করছে মানুষ, তো সিন্ডিকেট তো আর জড় কোনো পদার্থ না, মানুষই তো এই কাজটা করে। তাহলে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেটা কি? আমার যারা বিভিন্ন তদন্ত সংস্থা আছে তারা করেটা কি? ওই মানুষগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিলেই তো অনেক কিছু ঠিক হয়ে যাওয়াটা উচিত। আবার একটা ব্যাপার নির্ধারণ করাটা জরুরি, এই এন্টায়ার বাজার সিস্টেম কিভাবে ম্যানিপুলেট করা হয় এই ব্যাপার পুরোটা যদি আপনি হাত না দিয়ে শুধুমাত্র যে বিক্রি করছে তার কাছে গিয়ে অভিযান চালান, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যায় না। মানে কিছু লোক দেখানো কাজ হয়, কিন্তু আদতে কোনো কাজ হয় না। আবার দেখবেন একটা সবজি ধরেন উত্তরবঙ্গ থেকে ঢাকা আসার টাইমে রাস্তায় কত জায়গায় চাঁদা দিতে হয়, এই চাঁদা দেওয়াটা বন্ধ করা উচিত। আবার কারণ বাজারে এসে রাতের সবজি যখন নামছে তারপর কত ভাবে হাত বদল হচ্ছে, কারা কারা মার্কেটে কারসাজি করছে, এটা তো মানুষ করছে। তাদের বিরুদ্ধে আপনি স্টেপ না নিয়ে আপনি শুধু বলবেন সিন্ডিকেট এই দোষ করেছে, সিন্ডিকেট অমুক করেছে তমক করেছে, এটা তো হওয়া উচিত না। শেখ হাসিনার আমলে না হয় এই কাজটা হতো। নতুন বাংলাদেশের যেহেতু অ্যাসপিরেশন এত মানুষের রক্তের বিনিময়ে পাওয়া, এই বাংলাদেশে এইটাই বাজে যুক্তিও থাকা উচিত না, বাজার ব্যবস্থাও এত অস্থির হওয়া উচিত না, নিয়ন্ত্রণে আনা উচিত। তবে একটা ব্যাপার মাথায় রাখাটা জরুরি, অনেক বন্যাও হয়েছে, কিন্তু অনেকগুলো বন্যা হয়েছে, অনেক অব্যবস্থাপনা আছে, এবং ফ্যাসিবাদের দোসর যারা আছে বিভিন্ন জায়গায় এখনো তারা বসেই আছে। আবার যারা বিরোধী দলে ছিল তারাও কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ যে কাজটা করেছে রুট লেভেলে, ঠিক তারা পরের দিনই উল্টা কাজটাও করছে। যে আওয়ামী লীগের একজন নেতা বাজার দখল করতো বিএনপির বা অন্য কোনো দলের, তারাও কিন্তু ঠিক 5 আগস্টের পরে তারা গিয়ে আবার সেম কাজটা করছে। এই হাত বদল হয়েছে, হাত বদল হয়েছে। কাজেই আমি এইরকম মানুষ না যে আমি অস্বীকার করে যাব, অবশ্যই এটা ঘটছে, এবং এইটাকে একদম অ্যাজ এ হোল দেখাটা জরুরি যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের এমন কি কোনো ভুল পদক্ষেপ আছে যেটা নিয়ে আসলে সমালোচনা করা যায়? আপনার চোখে এমন কিছু ধরা পড়েছে কিনা? বেশ কিছু জায়গায় ভুল পদক্ষেপ আছে। আমি তো নিয়মিত ভিডিও বানাই, বিভিন্ন মিডিয়াতে কথা বলি। দেখবেন ল এন্ড অর্ডার ঠিক করাটা আরো বেশি জরুরি ছিল, যেটা আরেকটু হতে পারতো কিন্তু এখনো হয়নি। তবে প্র্যাকটিক্যালি এটাকে এইরকমই আসলে হওয়ারই কথা ছিল, কারণ এতগুলো বছর লুটপাট করে গেছে, এতগুলো বছর প্রত্যেকটি স্ট্রাকচারই তো তাদের। বিচারপতিরা ছিল বিচারপতি লীগ, পুলিশ না ছিল পুলিশ লীগ, যে কোনো ওই যে সচিবালয় যেটা, ওটা তো সচিবালয়ের সচিবরা ছিল না, ছিল সচিব লীগ। মানে এই স্ট্রাকচার গুলো তো পুরোপুরি ভাঙা যায় নাই। এই কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চক্রান্তটা করছে, বিভিন্ন ক্ষণে ক্ষণে বিদ্রোহ, ক্ষণে ক্ষণে কুটচাল, এটা দেখছেন না, বিভিন্ন জায়গায় তো ক্রমাগত লেগেই আছে। সো এই ব্যাপারগুলো আছে এক সাইডে, যেমন এটাও একটা সত্য ঘটনা যে এই কারণেই অনেক জায়গায় অস্থিরতার জায়গাটা আছে। তবে একই সাথে এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা আমি অনেক জায়গায় কম দেখতে পাই। অনেকেই আছেন আমার কাছে মনে হয় যে বয়সের ভারে নুজ্জ টাইপ কাজ করেন, খুবই স্লো স্টেপ বাই স্টেপ কাজ করছেন, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কিন্তু অনেক কিছু দেখার সুযোগ থাকে না, ঢাক ঢাক গুড়গুড় করে না, একদম ধর তক্তা মারপেরেক টাইপ তড়িৎ গতিতে কাজ করা উচিত ছিল। সেই কাজটা তো অনেক জায়গাতেই হয় নাই, অনেক জায়গাতেই হয় নাই। অনেক জায়গায় ভুল অ্যাপয়েন্টমেন্ট এসেছে, যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ওইভাবে থাকার কথা ছিল না। অ্যাজ এ হোল আমি কালেকটিভলি বললাম। সো ভুল অ্যাপয়েন্টমেন্ট অনেক জায়গায় যেরকম ভাবে হয়েছে, তারপর অনেক ফ্যাসিবাদী সিস্টেম যেটা সেটা টিকে আছে। মোস্ট ইম্পর্টেন্টলি আওয়ামী লীগ ওদের কিন্তু ব্যাপক পরিমাণে ক্যাশ ফ্লোটা এখনো আছে বিভিন্ন জায়গা থেকে। সো ওদের দেখবেন অনেক ভুয়া মামলাও তো হচ্ছে, রাইট? এসব ভুয়া মামলা দিয়ে ওদেরকে দমন করা যাবে না। যেটা করতে হবে
সেটা হলো অ্যাবসলিউটলি এদের অর্থনৈতিকভাবে যে লুটপাটের চিত্রটা করেছে এবং যে সিস্টেমটা দাঁড় করিয়েছে এই সিস্টেমটাকে ভেঙে দেওয়া এবং এদের আর্থিক যে সব কেলেঙ্কারি আছে সেগুলোকে দুর্নীতির মাধ্যমে নিয়ে এইভাবে বিচার করা, তাহলে দেখা যাবে ওদের ক্যাশ ফ্লোটা বন্ধ হয়ে যাবে, তখন অনেক হম্বিতম্বিও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। সো অনেক স্ট্র্যাটেজিক কাজটা করা হচ্ছে না। আবার অনেক জায়গায় একটা ব্যাপার আছে, দেখেন আমাদের যে বয়স, এই বয়সে অনেকগুলো মানে তারুণ্যের যেমন শক্তিটা আছে, এট দ্য সেম টাইম আমি এটাও বিশ্বাস করি সবকিছু তারুণ্যের দ্বারা সম্ভব না, অনেকে এক্সপার্টিস ওয়ালা মানুষজনও দরকার আছে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু হয় না। এই সরকারে দেখেন তরুণরা আছে, মানে একেবারে সিনিয়র সিটিজেন আছে, কিন্তু কানেক্টিং যে ব্রিজ যারা তৈরি করে 35 থেকে শুরু করে 50 বছর বয়সী এক্সপার্ট, তারা কিন্তু নাই, সিরিয়াসলি মিসিং আছে। সো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার নিয়ে এবং বিভিন্ন জায়গায় অস্থিরতার জায়গাটা আছে, তবে তাদের কাজ করার ইন্টেনশনটা কিন্তু আবার আছে। আর অনেক জায়গায় সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আমার কথা কতদূর কাজ করছে পজিটিভ ইমেজে সেটা গুরুত্বপূর্ণ। আমরা কিছু ঝটপট প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে। আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু? এই মুহূর্তে প্র্যাকটিক্যালি খুব একটা দেখি না। কতদিনে ফিরতে পারে এটা সময় বলে দিবে, তবে শেখ হাসিনা ব্যাক করে শেখ হাসিনা ক্ষমতা নিয়ে চলবে এইটাই ব্যাপার প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কিন্তু তাদের আদর্শ যেটা আছে সেটা অতীতে ভবিষ্যতে কখনো না কখনো ব্যাক করতেও পারে বিভিন্ন ফোরামে বিভিন্ন ফ্রন্টে, কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা প্র্যাকটিক্যালি ফেরাটা খুব একটা সম্ভাবনা নেই, যদি না অন্যান্য রাজনৈতিক দল এবং সরকার মারাত্মক কোনো ভুল না করে বসে। আচ্ছা, আপনি কি রাজনীতিতে আছেন নাকি আসছেন? রাজনীতি মানে তো ব্যাপারটা দলীয় ফোরামে থাকতে হবে, ব্যাপারটা এরকম না, মানুষ তো আসলে রাজনৈতিক জীবী। সো রাজনীতি নিয়ে আমার হিউজ ইন্টারেস্ট আছে, আমি রাজনৈতিক ভাবেই সবকিছু দেখার চেষ্টা করি। রাজনীতি আমার ইন্টেনশন আছে, হু নোজ ভবিষ্যতে কি হবে, রাজনীতিতে ডিরেক্ট আসারও ইন্টেনশন আছে, আবার আমি জানি না যে সেটা নাও আসতে পারে, সেটা সময় বলে দিবে। কিন্তু আমি রাজনীতির প্রতি প্রচন্ড ইন্টারেস্টেড, কারণ রাজনীতিটাকে আমার কাছে মনে হয় যে সেফ হ্যান্ডে রাখাটা দরকার। সবসময় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী তাদের হাতেই যদি রাজনীতি থাকে, কখনো তো রাজনীতিটা ঠিক হবে না। শেখ হাসিনা, তার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? খুবই ওয়ান লাইনার মন্তব্য যদি করি, একদম পারফেক্ট সাইকোপ্যাথ। সে কোনো রাজনীতিবিদ না, রাজনীতিবিদের ক্যারেক্টার এরকম হতে পারে না। সে বাংলাদেশের মানুষকে শত্রু হিসেবে দেখতো, একজন সাইকো, একদম পুরাপুরি সাইকো, চোর, বাটপার, খুনি। ওবায়দুল কাদের, প্রচন্ড হটকারী একজন ব্যক্তি। জিএম কাদের, সময়ের কাজ তিনি সময়ে করতে ব্যর্থ হয়েছেন এবং নিজেদের দায়ভারকে এখন এক্সকিউজ দিয়ে দেখানোর চেষ্টা করছেন। ওনাদের কাছে গোল্ডেন একটা টাইম ছিল, যে টাইমে এই জাতীয় পার্টির যত দোষ আছে সব ধুয়ে মুছে ফেলতে পারতো, কিন্তু দিন শেষে এতটা প্রোগ্রেসিভ ডিসিশন নিতে পারেন নাই। সো সেটার দায় ওনার নেওয়া উচিত। সার্জিস আলম, আমার খুব ভালো ফ্রেন্ড, সো ফ্রেন্ডদের নিয়ে আলাদা কোনো মন্তব্য করা উচিত না। হাসনাত আব্দুল্লাহ, হাসনাত আমার অনেক পুরাতন ফ্রেন্ড, ফ্রেন্ডদের নিয়ে ডানে বামে মন্তব্য করা কি উচিত? আচ্ছা, রাজনীতি কি আসলে পেশা? রাজনীতি পেশা হওয়া উচিত না, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন বাংলাদেশে বহু মানুষ আছে, জিজ্ঞেস করবেন কি করে, উত্তর হবে রাজনীতি করে। এই কাজটা যারাই করে মনে রাখতে হবে তারা অবধারিতভাবে ধান্দাবাজি করে। রাজনীতি কারো পেশা হওয়া উচিত না, যারা এই কাজটা করে তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর। আপনি ভবিষ্যতে পেশা হিসেবে কি বেছে নিতে চান? এখন একটা কনসালটেন্সি ফার্মে আছি, পাশাপাশি একটা হিউম্যান রাইটস এজেন্সির সাথে কাজ করছি, একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে, জার্নালিজমের দিকে আগ্রহ আছে, একটা আমি মেইন স্ট্রিমেও ছিলাম, এখন ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করছি। আমি মূলত যে কাজগুলো করছি এই কাজগুলোর প্রতি আমি হ্যাপি। সামনে কি হবে সেটা সময় বলে দেব, আমি এইগুলা খুব একটা ভাবি না। আমার কথা যে একটা হালাল পেশায় যেরকম আছি, আমি হালাল পেশাটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সময় কি হবে সেটা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমার কাছে মনে হয় রুটি রুজি রিজিক এগুলো আল্লাহ দ্বারাই নির্ধারিত হয়, এবং আমি লাইফে অনেক কিছু পেতে হবে ব্যাপারটা এইরকম না। আমি মোটামুটি স্ট্যান্ডার্ড ভাবে বেঁচে থাকার জন্য যা, সেটাতেই আমি খুশি। ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।